শুরু হলো জেএসসি ও জেডিসি পরীক্ষা। 9টি বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী 24,13,000। প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই, জানালেন শিক্ষামন্ত্রী। ঢাকাসহ বিভাগীয় 8 শহরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। বাড়ানো হবে না রিটার্ন দাখিলের সময়, বলছে এনবিআর। রাজধানীতে ট্রেড লাইসেন্স করতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। জড়িত সিটি কর্পোরেশনের একটি অসাধু চক্র। কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেয়রের। পদ্মা সেতুর সংযোগ সড়কের সুবিধা পেতে কাওড়াকান্দি ঘাট সরিয়ে নেওয়া হচ্ছে কাঁঠালবাড়িতে। নৌরুটের দূরত্ব কমবে প্রায় 5 কিলোমিটার। উদ্বোধন আগামী বছরের শুরুতে। এবং নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে তেমন আগ্রহ নেই। 2 প্রার্থী প্রত্যাশা পূরণে ব্যর্থ বলে মত। জরিপে মাত্র 1% পিছিয়ে ডোনাল্ড ট্রাম্প। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। সকাল 10টায় দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এর আগে সকাল থেকেই অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেন। এবছর 9টি বোর্ডের অধীনে 24,12,775 জন অংশ নিচ্ছে পরীক্ষায়। পরীক্ষা শুরুর পরপর রাজধানীর ধানমন্ডি বয়েজ স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই জানিয়ে আগামী 30 ডিসেম্বর ফলাফল ঘোষণার কথা জানান মন্ত্রী। আমরা আইন শৃঙ্খলা এবং প্রশ্নপত্র ফাঁস রক্ষা করবার জন্য আমরা একটা কমিটি করছি। সেখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সকল শাখাকে যুক্ত করছি। এরপর থেকে এটা আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। সবাইকে আমরা আহ্বান জানাবো, ভুয়া কি সঠিক এইসবের পিছনে আপনারা দৌড়াবেন না। প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললে চলে। আপনারা দেখতে পাচ্ছেন 3 বছর ধরে আমরা সেটা রক্ষা করতে পারছি। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় দেশবাসীও সচেতন হবে, আর ওই ভুয়া প্রশ্নের পিছনে টাকাও খরচ করবে না, ছেলে মেয়ের মন মানসিকতা ঘুরে দিবে না। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস 2016 এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংগ্রামে একসাথে রাজপথে মিছিল করেছি, সংগ্রাম করেছি, তার মাঝে অনেককে আমরা হারিয়েছি এই যুদ্ধে। কাজে তাদের কথাও আজ বারবার স্মরণে আসে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি সবসময় কথা বিশ্বাস করি যে আমাদের যুব সমাজ, তাদেরকে যদি একটু সুযোগ করে দেওয়া যায় তারা অসাধ্য সাধন করতে পারে। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিজয় অর্জনের মধ্য দিয়ে এটা আমরা বারবার প্রমাণ করেছি। অনেক আন্দোলন সংগ্রামেও আমাদের বহু যুবক জীবন দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। কাজে আমি মনে করি যে আমাদের যুব সমাজের শ্রম, মেধা, বিকাশের সুযোগ এবং তাদের যে মনন, তাদের যে মনের ভিতরে একটা সৃষ্টিধর্মী চেতনা রয়েছে, সেগুলি শুধু বিকশিত হবার সুযোগ করে দিতে পারলে এবং সেটা যদি সকলে মিলে এই আত্মবিশ্বাস নিয়ে কাজ করে তাহলে অসাধ্য সাধন করতে পারে। আর এই দেশকে আমরা, স্বাধীন দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবো, এ বিশ্বাস আমার আছে। কারণ আমাদের দেশে একমাত্র এখন দেখা যাচ্ছে যে 1/3 হচ্ছে যুব সমাজ। পৃথিবীর বহু দেশ এখন বৃদ্ধ দেশে পরিণত হয়ে গেছে, কিন্তু আমরা এখনো আমাদের বিরাট কর্মক্ষম যুব শক্তি আছে। আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা যেভাবে আমরা অব্যাহত রেখেছি তাতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পূর্ণ সদ্ব্যবহার করবে, সৃজনশীল উৎপাদনশীল কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্তকরণের বিকল্প নেই। কাজে যুবশক্তি দেশের প্রাণ এবং উন্নয়ন অগ্রযাত্রার চালিকা শক্তি। জাতির পিতার কথা স্মরণে আসে 19 আগস্ট 1972 সাল শরৎ উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলনে কারিগরি শিক্ষার প্রতি তিনি বিশেষ গুরুত্ব আরোপ করে জাতির পিতা যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি কোট করছি, কাজ করো, কঠোর পরিশ্রম করো, না হলে বাঁচতে পারবে না। শুধু শুধু বিএ এমএ পাশ করে লাভ নেই। আমি চাই কৃষি কলেজ, কৃষি স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ ও স্কুল যাতে সত্যিকারের মানুষ পয়দা হয়, বুনিয়াদী শিক্ষা নিলে কাজ করে খেয়ে বাঁচতে পারবে। আনকোট।
জাতির পিতার দিক নির্দেশনা অনুযায়ী যুবদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একের পর এক বিভিন্ন কর্মসূচি আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করে যাচ্ছে এবং সকল জেলায় যুবকদের একই ধরনের প্রশিক্ষণের অবকাঠামোগত সুবিধা সৃষ্টির লক্ষ্যে আমরা নতুন করে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে যাচ্ছি এবং বিদ্যমান প্রশিক্ষণ কেন্দ্রের সম্প্রসারণ করে যাচ্ছি। বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমেও আমাদের যুবকদের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করছি। আর প্রশিক্ষণ পেয়ে যাতে স্বাবলম্বী হতে পারে তার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। আমাদের যুবকদের জন্য আমরা যেমন প্রশিক্ষণ প্রদান, ঋণ সহায়তা, পরামর্শ দিয়ে আমরা আমাদের এই যে বিশাল জনগোষ্ঠী আমরা তাকে মানব সম্পদে পরিণত করতে চাই এবং সেভাবেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। দেশের যে কর্মমুখী শিক্ষার প্রসার ব্যাপকভাবে ঘটছে তার ফলে প্রায় আমরা ভোকেশনাল ট্রেনিং, আমাদের যে একটা নতুন শিক্ষা নীতি আমরা গ্রহণ করেছি সেখানেও আমরা কিন্তু ভোকেশনাল ট্রেনিংকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তাছাড়া 2009 সালে সারা দেশে যেখানে পলিটেকনিক ভর্তির আসন ছিল মাত্র 25,000, বর্তমানে তা আমরা বৃদ্ধি করে 1,25,000-এ দাঁড় করিয়েছি। 2016 পর্যন্ত 48,47,662 জনকে দক্ষতা বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ গ্রহণকারী 8,53,789 জনকে 1,459 কোটি 14,27,000 টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রশিক্ষিত যুবদের মধ্যে 20,21,103 জন আত্মকর্মে নিয়োজিত হয়েছে। যুবদের দক্ষতামূলক প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতনতা উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। শিক্ষিত বেকার যুবকদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আমরা এ পর্যন্ত আমাদের প্রশিক্ষণ 1,11,116 জন এবং কর্মসংস্থান প্রাপ্তের সংখ্যা 1,08,782 জন। অস্থায়ী কর্মসংস্থান শেষে স্থায়ী কর্মসংস্থান কিংবা এই যে প্রশিক্ষণ নিচ্ছে ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে তাতে অনেকে আত্মকর্মী হওয়ারও একটা সুযোগ পাচ্ছে, সেই সুযোগটাও অনেকে গ্রহণ করে নিজের পায়ে দাঁড়াচ্ছে। এবং এই যে আমরা ন্যাশনাল সার্ভিস দিচ্ছি এবং যে সুযোগটা প্রশিক্ষণ দিচ্ছি সেখানে প্রায় 40% আমাদের যুব নারীরা প্রশিক্ষণ নিচ্ছে। তাতে আমি মনে করি যে কর্মক্ষেত্রে নারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে, তবে এখন 40%, আমি আশা করি ভবিষ্যতে 50-50 হবে, 50%। এবার সেটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের যুবকরা তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, যেমন চাকরি শেষে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ঘুরে নিজেরা যেন নিজে কিছু করতে পারে। আমরা শুধু প্রশিক্ষণই দিচ্ছি না, প্রশিক্ষণের পর যেমন ভাতা দিচ্ছি তার বাইরেও একটা বিশেষ ব্যাংক তৈরি করে দিয়েছে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা থেকে করেছি, কর্মসংস্থান ব্যাংক। এই কর্মসংস্থান ব্যাংক থেকে যে কোনো একজন যুবক কোনো জামানত ছাড়াই 2 লক্ষ টাকা ঋণ নিতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আর এর বাইরে যদি জামানত আরও বেশি নেয় তাও নিতে পারবে এবং এর ফলে এককভাবে অথবা কিছু বন্ধু বান্ধব মিলে যৌথভাবে যে কোনো একটা কাজ করে নিজে যেমন আত্মকর্মসংস্থানের ব্যবস্থা নিজের হবে এবং আরও অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। কারণ একজন যুবক বা একজন ছাত্র জামানত দেবে কি, তাদের তো আর কোনো সম্পত্তি থাকে না, কাজে বিনা জামানতে এই ঋণের ব্যবস্থা আমি করে দিয়েছি। বিদেশে আমাদের অনেক কর্মী যায়, সেখানে কর্মী প্রেরণের ক্ষেত্রে একসময় ছিল ঘর বাড়ি বিক্রি করে নিঃস্ব হয়ে তারপরে তারা যেত সেই সোনার হরিণ ধরার লোভে এবং যে অনেকে বিপদে পড়ত। সেখান থেকে উদ্ধার করার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করে দিয়েছে। কারো আর ঘর বাড়ি বিক্রি করতে হবে না, ওই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং সেখানে জামানতবিহীন ঋণও দেওয়া হয়, সেই ঋণ নিয়ে তারা যেন বিদেশে যেতে পারে। আর সেখান থেকে ওই প্রবাসী কল্যাণ থেকে মন্ত্রণালয়
থেকেও কিন্তু ট্রেনিং দেওয়া হয় এবং দেশে বিদেশে সব জায়গায় যেন কর্মসংস্থান হয়। আমরা বিভিন্ন ট্রেডে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এই ট্রেনিংগুলি আমরা দিয়ে দিচ্ছি। সেই সাথে সাথে আমরা একটা ভাষা শিক্ষা ল্যাবও করে দিয়েছি, যেখানে প্রায় 9টা দেশের ভাষা প্রশিক্ষণ নেওয়া যেতে পারে এবং সেটা আমরা ডিজিটাল পদ্ধতিতেও করে দেওয়া হয়েছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি এবং শিক্ষিত যুবদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণে ল্যাপটপ, মাল্টিমিডিয়া সমৃদ্ধ আইসিটি ভ্যান 8টি বিভাগের 8টি উপজেলায় গ্রামীণ যুবকদের বিনামূল্যে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা বাসের ভিতরেই ওই প্রশিক্ষণ কেন্দ্র, সেটা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যে স্বল্পকালীন সময় থেকে থেকে এই ট্রেনিংটা দিচ্ছে এবং আমরা 1 মাস পর পর নতুন করে 7টি উপজেলায় এই প্রশিক্ষণ প্রদান করছি। এক জায়গায় যাচ্ছে 1 মাস ট্রেনিং, এরপর অন্য জায়গায়, এভাবে সমগ্র বাংলাদেশে এই ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। প্রশিক্ষণকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের যে প্রকল্প আমরা গ্রহণ করেছি, প্রায় সকল উপজেলায় আমাদের এই প্রশিক্ষণের প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এটা শুধু পর্যায়ক্রমিকভাবে সকল উপজেলায় কিন্তু আমরা এই প্রশিক্ষণটা দেব। আমরা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি, যেমন আমাদের বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মতো পরিবেশ বান্ধব ইম্প্যাক্ট ফেজ 2 প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যুবকদের ঋণের সিলিং ব্যবহার সেটা আমরা বৃদ্ধি করে দিয়েছি। আমাদের দেশে এখন দেশ যতটা উন্নত হচ্ছে, এখানে অনেক শিল্প কলকারখানা গড়ে উঠছে। এই যে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠছে, বা হোটেল থেকে শুরু করে অনেক আমাদের পর্যটন ক্ষেত্রে অনেক প্রসার ঘটছে, কিন্তু সেখানে আমাদের কর্মীর অভাব আছে। কোন ধরনের কর্মসংস্থার ব্যবস্থা হতে পারে সেগুলি মাথায় রেখে নতুন নতুন ক্ষেত্র আমরা নিয়ে আসছি, যেখানে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি। এখানে ইতিমধ্যেই আমাদের ক্যাটারিং, হাউসকিপিং, মেরিন ফিশিং, ড্রাইভিং সহ, অর্থাৎ গাড়ি চালক থেকে শুরু সব ধরনের ট্রেনিংটা যাতে হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। পাশাপাশি আরও আমরা যেটা করতে চাই, যেটা এই স্বল্পকালীন ট্রেনিং আমরা দিচ্ছি, যেমন একটা কাজ পাচ্ছে, কিন্তু এটাকে আরও উন্নত মানের করে দেওয়া, যাতে করে একটা সার্টিফিকেট পায় এবং যে কোনো দেশে এবং বিদেশে আরও ভালো কাজ পেতে পারে, সেইভাবে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করে যাচ্ছি। এবং এখন বিদেশে যারাই যাবে বিনা ট্রেনিংয়ে কেউ যেতে পারবে না, সে ট্রেনিং নিয়েই তারা যাবে যেন, এবং কে কোথায় কোন কাজে যাচ্ছে সেই খবরটাও যেন আমরা পাই, সেটাই আমরা চাই। কারণ যে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশে পাড়ি দেওয়া আর তারপরে অকাল মৃত্যু অথবা নিশ্চয় ফিরে আসা, এই জাতীয় ঘটনা যাতে না ঘটে তার জন্য বিভিন্নভাবে প্রচারের ব্যবস্থা এবং ডকুমেন্টারি, খুদে বার্তা এবং অন্যান্য উপায়ে জনসচেতনতার সৃষ্টি হচ্ছে। কাজে এটাও আমি আহ্বান জানাবো যে এখন তো বিদেশে পাঠাতে গেলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা ঋণ দিচ্ছি, কোথায় কোন কাজে যাচ্ছে, সঠিকভাবে বেতনটা পাবে কিনা, সত্যিকার কাজ আছে কিনা, কোনো ধোঁকা দিয়ে পাঠানো হচ্ছে কিনা, সে ব্যাপারে আমরা কিন্তু সচেতনতা সৃষ্টি করছি, সাথে সাথে আমরা এর তথ্য সংগ্রহেরও চেষ্টা করছি। কাজে এই যে একটা বিরাট সুযোগ আমরা করে দিচ্ছি, সবাই এই সুযোগের সদ্ব্যবহার যেন করে, কারো কথায় প্ররোচিত হয়ে নিজের জীবনকে যেন কোনো ঝুঁকিতে না ফেলে কেউ, সেটাই আমরা চাই। আর দেশের ভিতরে তো ব্যাপক কর্মসংস্থান ব্যবস্থা আমরা সৃষ্টি করে দিচ্ছি। আজকে সকল খাত আমরা বেসরকারি করে দিয়েছি। বেসরকারি খাতে ব্যাংক, বিমা থেকে শুরু করে এই যে টেলিভিশন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা ডিজিটাল সেন্টার তৈরি করে দিয়েছি। সেখানে একটু ট্রেনিং নিয়েই উদ্যোক্তারা কাজ করতে পারেন। তাদেরকে আমরা বিশেষ ট্রেনিং দিচ্ছি যে শুধু বাংলাদেশে না, তারা বিদেশে অনলাইনে চাকরি করে অর্থ উপার্জন করতে পারে, সেই সুযোগটাও কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। বাংলাদেশ এখন বহুমুখী কর্মসংস্থানের সৃষ্টি করে দিচ্ছি। 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলব, যেখানে বহুমুখী শিল্প কলকারখানা গড়ে উঠবে, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্প গড়ে উঠবে। এই শিল্পে
কর্মের সংস্থান হবে, তার জন্য আমাদের ট্রেনিং প্রাপ্ত লোক দরকার, কারণ আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ প্রয়োজন। কাজে সেই সুযোগগুলি আমরা সৃষ্টি করে দিচ্ছি। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরকে যুব সংগঠন নিবন্ধনের ক্ষমতা প্রদান করে আইন প্রণয়নের কাজ আমরা শুরু করছি। আমরা চাই না আমাদের দেশের যুব সমাজ বিপথে চলে যাক আর বাবা মায়ের জন্য দুঃখের কারণ ঘটাক। যেমন মাদকাসক্তি, সন্ত্রাস, উগ্রপন্থা, জঙ্গিবাদ, এর থেকে যুব সমাজকে বিরত থাকতে হবে, কারণ এ পথ মানুষকে সুস্থ পথে নিয়ে যায় না, আর এ পথ ওই বেহেশত আর স্বর্গেও নিয়ে যাবে না, আর বেহেশতে নিয়ে হুড়পড়িও দেবে না। কাজে এ বিষয়ে আমি মনে করি এই জঙ্গিবাদ, সন্ত্রাস আর ইসলাম শান্তির ধর্ম, পবিত্র একটা ধর্ম, আর এই ধর্মের নামে মানুষ খুন করা, ইসলামে কিন্তু মানুষ খুন করবার কোনো অধিকার দেওয়া নাই। শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, সে কথাটা মনে রাখতে হবে। কাজে আজকে যাই ধর্মের এই উন্মাদনা সৃষ্টি করে মানুষ হত্যা করে, তাদের স্থান ওই কখনো বেহেশতে হবে না, দোজখেই হবে, এ কথাটা তাদের মনে রাখা উচিত। কাজে যুব সমাজকে বলবো এই মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে নিজের যে মেধাটা আছে, যে শক্তিটা আছে, কর্মশক্তি, সেটাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে, নিজের পরিবারকে যেমন উন্নত করা যাবে, ফলে আমার দেশটাও উন্নত হবে। কাজে সবাইকে সেইভাবেই আমি কাজ করার আহ্বান জানাবো। আমরা আমাদের যুবনীতি ইতিমধ্যে আমাদের সার্বিক যুব সমাজ তাদের যেমন কর্মক্ষেত্রটা এবং তাদের মেধা বিকাশের সুযোগ হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা যুব উন্নয়ন নীতিমালাও গ্রহণ করছি। বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? যে আমাদেরকে কেউ গালি দেবে, ভিক্ষুক বলবে, আর ভিক্ষার হাত পেতে পেতে আমাদের চলতে হবে, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই না, সেই সমাজ গড়তে চাই না। আমাদের যুব সমাজকে মনে রাখতে হবে যে আমরাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি, আর বিজয়ী জাতি হিসেবে আমরা গর্বিত। আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। তাই আমাদের লক্ষ্য যে 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত করব, আর 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় সবথেকে উন্নত সমৃদ্ধ দেশ। আর এই কাজ সম্পন্ন করতে হলে আমাদের যুব সমাজের কর্মক্ষমতা, দক্ষতা, মেধা, মনন সব থেকে বেশি প্রয়োজন, আর সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে, সেটাই আমরা চাই। আমি জাতির পিতার আরেকটি উদ্ধৃতি এখানে উল্লেখ করতে চাই। 1973 সালের 15 ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের সময় জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, সেই ভাষণে তিনি বলেছিলেন, অর্থাৎ তার বক্তব্যটা ছিল, আমি কোট করছি, যে আমরা যদি একটু চেষ্টা করি, একটু বেশি পরিশ্রম করি, সকলেই সৎ পথে থেকে সাধ্যমতো নিজের দায়িত্ব পালন করি এবং সবচেয়ে বড় কথা সকলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমি বিনা দ্বিধায় বলতে পারি ইনশাআল্লাহ স্বাধীনতা অর্জন যত কঠিন, সেই স্বাধীনতা ধরে রেখে তার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আরও কঠিন। কিন্তু সেই কঠিন কাজকে সহজ করে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। নিজের পায়ে আমরা দাঁড়াতে পারবো, এই দেশকে আমরা উন্নত সমৃদ্ধ করতে পারবো, এই দৃঢ় বিশ্বাস আমার আছে, কারণ আমাদের আছে শক্তিশালী যুব সমাজ। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। জাতিসংঘ যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে, আমরা 2000 সালে আমি প্রধানমন্ত্রী থাকতে যে MDG গোল আমরা সেখানে গ্রহণ করেছিলাম, সেটা আমরা
বাস্তবায়ন করেছিলাম, যে কটা দেশ পৃথিবীতে বাস্তবায়ন করতে পেরেছিল বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এবারে আমরা যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ এসডিজি যে গ্রহণ করেছি, আমি এবারেও প্রধানমন্ত্রী হিসেবে সেখানে অংশগ্রহণ করেছি। আমরা জানি যে আমরা বাংলাদেশই পারবো এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতে, অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আমরা অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাব। আর এই ক্ষেত্রে আমাদের যুব সমাজ তারাই করবে সবথেকে বেশি বলিষ্ঠ ভূমিকা তারা রাখবে এবং তারাই এ দেশকে গড়ে তুলবে। আমি সেটাই আশা করে জাতীয় যুব দিবস উদযাপনের সাথে জড়িত সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি জানাচ্ছি। আর একটি দাবি এখানে এসেছে যে প্রশিক্ষণ ভাতা, অবশ্যই সেই বিষয়টা ইতিমধ্যেই আমি আলাপ করেছি আমার অফিসে, যে প্রশিক্ষণ ভাতা বহু বছর আগে 40 টাকা, এখনকার যুগে 40 টাকা কিছুই পাওয়া যায় না। কাজে এটাকে 100 টাকা করে প্রশিক্ষণ ভাতা আমরা বৃদ্ধি করব, সেই সিদ্ধান্ত আমরা দিচ্ছি। তবে সবচেয়ে মনে রাখতে হবে, কারো কাছে হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়াবো, মর্যাদার সাথে চলবো, মাথা উঁচু করে চলবো, কারো দয়া ভিক্ষা করে নয়। নিজের শক্তি দিয়ে নিজের জীবনকে গড়ব, নিজের দেশকে গড়ব, সমাজকে গড়ব এবং এই দেশ আমাদের সকলের লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই যাত্রা কেউ রুখতে পারবে না। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আজকের দিনে যুব সমাজকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এতক্ষণ বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। রাজধানী ঢাকা সহ 8 বিভাগীয় শহরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। ঢাকায় আগারগাঁওয়ে নতুন রাজস্ব ভবনে আয়োজিত এই মেলায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে। এবার মেলায় 125 জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ট্যাক্স কার্ড প্রদান করা হবে। মেলায় করদাতাদের জন্য হেল্প ডেস্ক, আইটি কর্নার ও ব্যাংকের বুথ সহ 171টি বুথ থাকবে। এছাড়া করদাতাদের মেলায় আসতে উত্তরা সহ বিভিন্ন স্পট থেকে 8টি শাটল বাস সার্ভিস থাকবে। মেলা চলবে বিকাল 5টা পর্যন্ত। একই সঙ্গে জেলা শহরগুলোতে 4 দিন, 29টি উপজেলায় 2 দিন এবং 57টি উপজেলায় 1 দিনব্যাপী এ আয়কর মেলা অনুষ্ঠিত হবে। দর্শক, পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এই ধারাবাহিকতায় আজ থাকছে সংযোগ সড়ক নিয়ে একটি বিশেষ রিপোর্ট। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তার সুফল পেতে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সংযোগ সড়কগুলো ব্যবহারের সুবিধা পেতে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটটিকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে কাঁঠালবাড়িতে। এতে এ পথে চলাচলকারী ফেরিগুলোর দূরত্ব কমে আসবে প্রায় 5 কিলোমিটার। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের শুরুতে কাঁঠালবাড়ি ঘাটটি খুলে দেওয়া সম্ভব হবে। মাদারীপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইহসান জুয়েল, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলার কোটি মানুষের সঙ্গে রাজধানীর যোগাযোগের পথ। চলছে ছোট বড় ফেরি, লঞ্চ আর স্পিডবোটে মানুষ ও পণ্যবাহী যানবাহনের আসা যাওয়া। পদ্মা সেতু হচ্ছে তাই স্বপ্নবোনা মানুষেরা অপেক্ষায় আছেন। সেতুর কাজ 2018 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তবে দুই পারের সংযোগ সড়কগুলোর কাজ এখন প্রায় শেষ। আর তাই এর সুফল দিতে আগামী বছরের শুরুতেই সংযোগ সড়ক খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এখন শিমুলিয়া থেকে ফেরি পথে যেতে হয় 14 কিলোমিটার দূরের কাওড়াকান্দি। তবে এই দূরত্ব 5 কিলোমিটার কমিয়ে বর্তমানে কাওড়াকান্দি ঘাটটিকে সরিয়ে আনা হচ্ছে কাঁঠালবাড়িতে। এর ফলে ফেরিতে শুধু 1 ঘন্টা সময় কম লাগবে না, জ্বালানি সাশ্রয় থেকে শুরু করে নানা সুযোগ পাবেন এলাকাবাসী। পুরা দক্ষিণবঙ্গে পুরা লাভ হবে। শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, এই ঘাটটা এখানে আসা ফলে তাদের 1 ঘন্টা মনে করেন সময় বেঁচে যাবে। আমাদের রাস্তাঘাট হবে ভালো হবে, আমাদের যাতায়াতের সুবিধা হবে ভালো। জাজিরা প্রান্তে পদ্মা সেতুর মূল সংযোগ সড়কের সঙ্গে কাঁঠালবাড়ি ঘাটটিকে যোগ করতে নতুন করে 6 কিলোমিটার সার্ভিস সড়ক তৈরির কাজ চলছে পুরোদমে। ফলে এই ঘাটে ফেরি থেকে নেমে সরাসরি যানবাহনগুলো চলে যেতে পারবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। পূর্ব দিক থেকে আগত যে খুলনা, ফরিদপুরে যত ঢাকাগামী যে সমস্ত বাস আসে তাদের কিন্তু সময় আমরা 1 ঘন্টা কমিয়ে দিলাম। আমরা জানুয়ারিতে আমরা তো উদ্বোধন করতে চাই। দুটা বেনিফিট আমরা পাবো। কাঁঠালবাড়ি আনলে আমার ফেরির ডিস্টেন্সটা কমে যাবে, তাহলে আমার ফেরির নাম্বার অফ ট্রিপ বেশি হবে। 2 বছর আগে মেইন ব্রিজের কাজ শেষ হয়ে গেল, তাহলে এই অংশটার ব্যবহার যদি জনগণ করতে পারে তাহলে এটা একটা বেনিফিট টু দ্য পিপল অফ বাংলাদেশ।
অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা এক্সপোজার যে আমরা পদ্মা সেতুর কিয়দংশের ব্যবহার শুরু করতে পেরেছি। বিআইডব্লিউটিআই এর সহযোগিতায় এখন চলছে ঘাট সংস্কার, মাটি ভরাট, পন্টুন তৈরির কাজ। পুরো কাজ শেষ হলে ঘাটটি খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। পদ্মা সেতু চালুর 1 বছর পরও রক্ষণাবেক্ষণ সহ নানা কারণে অব্যাহত রাখতে হবে ফেরি যোগাযোগ। আর সেতু চালুর 2 বছর আগে যদি অ্যাপ্রোচ রোডগুলো খুলে দেওয়া সম্ভব হয়, তবে তা এখনই সুফল দিতে শুরু করবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের। আর যা এই অঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় সূচনা করবে নতুন দিগন্তের। এহসান জুয়েল, সময় সংবাদ, কাঁঠালবাড়ি, শিবচর, মাদারীপুর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সরকার নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করাতে হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, সিটি কর্পোরেশনের অসাধু একটি চক্র ট্রেড লাইসেন্স করাতে ব্যবসায়ীদের কাছ থেকে 500 থেকে 5000 পর্যন্ত বাড়তি টাকা আদায় করছে। সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী এ ধরনের অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র। বিস্তারিত তানিম মেহেদের রিপোর্টে। এক একজন এক এক রেট হাঁকায় তাদের নিজের মতো করে, কেউ 3500 বলে, কেউ 3700 বলে, কেউ পারলে এর চেয়ে বেশিও বলে, 5000, 6000, 7000। ট্রেড লাইসেন্স করাইছি আমার প্রায় 2900 টাকার মতো লাগছে। তো ওরা কস্টের একটা হিসাব দেখাইছে 2400 টাকা, কিন্তু বাড়তি যেটা হলো তাদের চেয়ার খরচের কথা বলছে। তো ওইটা না দিলে হয়তো আমার ট্রেড লাইসেন্স আরো কয়েকদিন লেট হতো। নগর ভবনের সামনেই কথা হয় পুরনো ঢাকার এই ব্যবসায়ীর সঙ্গে। তার অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখায় অনুসন্ধানে গিয়ে প্রমাণ মিলল বাড়তি টাকা আদায়ের। কয় টাকা জমা দিতে হবে? 5000 টাকা। লিস্টে একটু তাহলে দেন আমাকে। আমাদের হ্যাঁ আমাদের বই তো গ্যাজেটের বই। এই ব্যক্তি শোপিসের দোকানের লাইসেন্সের জন্য 5000 টাকা দাবি করেন, অথচ গেজেট অনুযায়ী শোপিসের দোকানের লাইসেন্স ফি 1000 টাকা। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন 5টি অঞ্চলের ভিত্তিতে ট্রেড লাইসেন্স প্রদান করে। ফুলবাড়িয়ায় সিটি কর্পোরেশনের মূল ভবনে 2টি অঞ্চলের ট্রেড লাইসেন্স দেওয়া হয়। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের আরো 3টি অঞ্চলে লাইসেন্স দেওয়া হয়। নতুন ট্রেড লাইসেন্স করানো কিংবা লাইসেন্স নবায়ন সবখানেই বাড়তি টাকা গুনতে হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। গেজেটে যা আছে তার চাইতে 25% বা 30% এরকম বেশি লাগবে। এটা কেন বেশি লাগবে? জিজ্ঞাসা করছি, এখন আমার জিজ্ঞাসা করছি তো বলছে এটাই সিস্টেম। সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নবায়নের যে বর্তমান পদ্ধতি, এইটাকে সাজানো হয়েছে যাতে সিটি কর্পোরেশনের কর্মচারীরা 2 পয়সা কামাইতে পারে। প্রথম কিছু করে সিভিরে বললো আমাদের যে 11500। পরের দিন আসছি, বড় স্যারের খুঁজে পাইছি। বড় স্যারে ভালোভাবে নিখুঁত করে হিসাব করে বললো যে এটা টাকা লাগবে 10500, 1000 টাকা কমেছে পরের দিন। কোন কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন দক্ষিণ সিটির মেয়র। বিভিন্ন ক্যাটাগরির ট্রেড লাইসেন্স রয়েছে, সেই ক্যাটাগরি ঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটার ইন্সপেকশনের ব্যবস্থা রয়েছে। যদি এই ধরনের কোনো অভিযোগ আসে সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি এ ধরনের দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে শিগগিরই ট্রেড লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান মেয়র। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 7 দিন আগে জনমত জরিপে হিলারি ক্লিন্টনের সঙ্গে ট্রাম্পের ব্যবধান মাত্র 1% দাঁড়িয়েছে। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের সব শেষ জরিপে 46 ও 45% সমর্থন পেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে হিলারি ও ট্রাম্প। অন্যদিকে বিবিসির জরিপে 49% জনসমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে 3% ব্যবধানে এগিয়ে হিলারি। এদিকে হিলারি ক্লিন্টনের ইমেইলের বিষয়ে নতুন করে এফবিআই এর তদন্তের মাধ্যমে গোপন তথ্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিশিগানে নির্বাচনী প্রচারণায় গিয়ে ট্রাম্প ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বীর বিষয়ে এমন মন্তব্য করেন। হিলারির ব্যক্তিগত সার্ভার থেকে যে 33,000 ইমেইল মুছে ফেলা হয়েছে তা ফিরিয়ে আনতে পারলে অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে বলেও দাবি ট্রাম্পের। অন্যদিকে এফবিআই এর তদন্তকে স্বাগত জানিয়ে হিলারি সমর্থকদের আশ্বস্ত করে বলেন, দীর্ঘ তদন্ত করে তার বিরুদ্ধে কোনো অভিযোগ খুঁজে পাওয়া যায়নি, এবারও এমন কিছুই পাওয়া যাবে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
শুরু হলো জেএসসি ও জেডিসি পরীক্ষা। 9টি বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী 24,13,000। প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই জানালেন শিক্ষামন্ত্রী। যুবকদের স্বনির্ভর করতে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলছে সরকার। যুব দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, প্রশিক্ষণ ছাড়া কেউ বিদেশ যেতে পারবে না। ঢাকাসহ বিভাগীয় 8 শহরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। বাড়ানো হবে না রিটার্ন দাখিলের সময়, বলছে এনবিআর। রাজধানীতে ট্রেড লাইসেন্স করতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। জড়িত সিটি কর্পোরেশনের একটি অসাধু চক্র। কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেয়রের। এবং নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে তেমন আগ্রহ নেই। 2 প্রার্থী প্রত্যাশা পূরণে ব্যর্থ বলে মত। জরিপে মাত্র 1% পিছিয়ে ডোনাল্ড ট্রাম্প। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *DN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।